আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। মহান আল্লাহ পাকের রহমতে নিশ্চয়ই দারুণ আছেন। একটি ঈদ বেরিয়ে গেল, সামনে আরেকটি ঈদ কিন্তু আছে। ইতোমধ্যে বলা যায় যে অনেকেই ঢাকায় পৌঁছে গেছেন, বা যে যে জায়গাতেই গঞ্জে অথবা বিভাগীয় শহরে কাজ করছেন, চাকরি বা ব্যবসা করছেন, সেখানে পৌঁছে গেছেন। আমাদের হাতে মাত্র 2 মাস আছে, এরপরই কিন্তু ঈদুল আজহা এসে যাবে। এর আগে এই ঈদ থেকে কিছু শিক্ষা আমাদের আছে। এই শিক্ষা শুধু এই ঈদ থেকেই নয়, একদম পুরনো শিক্ষা। সেটা থেকেই একটি বিষয় আজকে আলোচনা করব। আশা করছি যে আপনাদের সাথে এই আলোচনাটি খুব মিলে যাবে এবং আপনারাও হয়তো আপনাদের মনের কথাগুলো কমেন্টে জানাতে পারবেন। আগের বছর, মানে বছর তো যায়, আমরা মনে হয় যে কিভাবে যায় আমরা টেরই পাই না। মনে হয় এই তো আগের বছরের যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা নিমিষেই চলে গেল এবং আরেক ঈদ উল ফিতর আসলো, আর সামনে অপেক্ষায় আছে ঈদ উল আজহা। সেই সময়ে অর্থাৎ ঈদ উল আজহাতে আমার এক ফেসবুক ফ্রেন্ড, ছোট ভাই, তিনি ঈদে বাড়িতে গিয়েছিলেন, গ্রামের বাড়ি, তারপর ফিরে আসলেন ঢাকায়। তার ফ্ল্যাটে এসে তিনি দেখলেন ফ্ল্যাট মূল দরজা ভাঙা এবং ফ্ল্যাট এর মধ্যে সাজানো গোছানো যে ফার্নিচার, সেখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো করা, এবং কিছু গহনা ছিল, নগদ টাকা ছিল, স্মার্টফোন ছিল, ল্যাপটপও ছিল, আরও অনেক কিছু ছিল, অর্নামেন্টস, এটা ওটা নানা রকমের গুরুত্বপূর্ণ বিষয়, জিনিস ছিল। এই সব কিছু লুটে পুটে নিয়ে গেছে। অথচ সেই সেই যে বাড়ি, সেই বাড়িতে অনেকগুলো ফ্ল্যাট, নিচে দারোয়ান ছিল। দারোয়ানকে জিজ্ঞেস করা হলে দারোয়ান বলেছে যে তিনি নাকি কোনো একটি মুহূর্তে ওয়াশরুমে গেছেন, সে সময়টা অনিরাপদ ছিল মেইন গেট। আর সেই মেইন গেট গলিয়ে কিভাবে একদল দুষ্কৃতিকারী ঢুকে গেল এবং তার ফ্ল্যাটে এরকমভাবে তাণ্ডব চালালো, তাণ্ডব চালিয়ে সব কিছু নিয়ে আবার বেরো হয়ে গেল, এই দারোয়ান নাকি কিছুই বুঝতে পারেনি। স্টেটাসে সেই ছোট ভাই লিখেছেন যে ঈদটা মজার ছিল, কিন্তু ঈদের যে আনন্দ মজা নিয়ে ঢাকায় ফিরলাম, মা বাবার সাথে সাক্ষাৎ শেষে, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ শেষে, এই যে আনন্দ নিয়ে ফিরলাম, কিন্তু যখন নিজের ফ্ল্যাটে ঢুকতে গেলাম তখনই সকল আনন্দ কোথায় হারিয়ে গেল। বিষাদে ভর করল পুরো অন্তর। এটা একটা ঘটনা, এবং এরকম ঘটনা কিন্তু অনেক জায়গাতেই ঘটছে। এখন আমরা এই ঘটনাগুলো শুনি, পড়ি, দেখি, বুঝি, নিউজে আসে, তারপরও কেন যে আমরা সতর্ক হই না, অথবা অধিকতর সতর্ক হবার জন্য ব্যবস্থা নেই না, সেটাই এক রহস্য। তাহলে এই ধরনের অপরাধের সংখ্যা কিন্তু কমতো। একই রকমের ঘটনা আরও ঘটেছে, এবারের ঈদেও ঘটেছে। সম্প্রতি বাংলা নিউজ 24 ফেসবুকে যদি আপনারা সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। এই চ্যানেলটিতে একটি নারী কেঁদে কেঁদে তার বাসায় কী ধরনের এরকম চুরির ঘটনা ঘটেছে তা বর্ণনা করেছেন। তিনি রাজধানী ঢাকার উত্তরার দিকে উত্তরখানে তার বাসা, এবং সেটা তার পৈতৃক বাড়ি। স্থানীয় লোক, যেহেতু তার বাসা, সুতরাং সেই বাসায় তিনি একাই থাকতেন, এবং তার বাসায় স্থানীয় হবার কারণে এবং ওখানে তিনি যেহেতু লোকাল, সুতরাং সেখানে কাগজপত্র, ল্যাপটপ, সেলফোন, অর্নামেন্টস, নগদ টাকা, আরও যা যা আছে,
উনি বর্ণনায় বলেছেন যে ওনার সেই বাসা থেকে ফ্রিজের খাবার দাবার পর্যন্ত এবং রাখা মাংস মাছ এগুলো বের করে রান্না করে 2-3 দিন ধরে সেখানে যারা এই দুষ্কৃতিকারী, যারা বলা যায় ডাকাত, এরা কিন্তু সেখানে থেকেছে, খেয়েছে, ঘুমিয়েছে এবং তারপর সব কিছু বিছানার চাদর, ফলমূল, রান্নার যে মশলা, সব কিছু, মানে এমন কিছু নেই যে নেয়নি। এবং সেগুলো তারা অটোরিকশা এনে, ভ্যান এনে সেগুলো তুলে শান্তিমতো 2-3 দিন ধরে এগুলো নিয়ে গেছে। এখন এই নারী বলছেন যে তার বাসার পাশেই হচ্ছে ওখানকার আর্মি ক্যাম্প। আপনারা জানেন যে ওখানে আর্মি ক্যাম্প আছে, কিন্তু সেই আর্মি ক্যাম্পের গেটের সাথেই তাদের বাসাটা, কাছাকাছি তাদের বাসাটা, এবং ওই গেটে যে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো আছে সেই ক্যামেরা দিয়ে তাদের গেট দেখা যায়। অর্থাৎ ওই ক্যামেরার ফুটেজ যদি সংগ্রহ করা যায় তাহলে বের করে ফেলা সম্ভব যে কারা এই ঘটনা ঘটিয়েছে এবং কিভাবে ঘটিয়েছে, কতদিন ধরে করেছে, সব কিছুই কিন্তু বের করে আনা সম্ভব। এবং সেই ফুটেজের জন্য তিনি আর্মির কাছে গিয়েছিলেন। তারা একজন আরেকজনকে দেখিয়ে দিয়েছেন, এক সময়ের কথা আরেক সময় বলেছেন, সময়ও তারা বলে দিয়েছেন বিভিন্ন সময়। কিন্তু ওই ক্যাম্পের দেয়ালের বাইরে গেইটে গেইটে দৌড়াদৌড়ি আর ঘোরাঘুরি করতে করতে অনেক সময় তাদের চলে যায়। এই ঘটনা ঘটেছে, বলা যায় যে তারা 26 রমজান সেহরি খেয়ে 26 রমজানে তারা জার্নি করে চাঁদপুর, তাদের বাড়ি, গ্রামের বাড়ি, সেখানে যায় সবাই মিলে। এই বাড়িতে তালা লাগিয়ে, মেইন গেটে তালা লাগিয়ে সব নিরাপত্তা নিশ্চিত করেই যায়। এবং তারা ফেরে হচ্ছে 25 মার্চে। 25 গেল, 26, 27, 28, এই সময়ের মধ্যে এই যে তারা অর্থাৎ বাসায়, এই ঢাকার বাসায় ফেরার পর এই নারীটি অনেক দৌড়াদৌড়ি করেছে, খোঁজাখুঁজি করেছে, অনেক রিকোয়েস্ট করেছে, অনেকভাবেই অনেক অফিসারকে ধরেছে, পুলিশের কাছে গেছে, জিডি করেছে, পুলিশের কাছে সাহায্য চেয়েছে এবং তদন্ত করে খুব দ্রুত যারা দুষ্কৃতিকারী, এই চোর ডাকাত, তাদেরকে খুঁজে বের করতে বলেছে। কিন্তু পুলিশ যেটা বলেছে যে যা ঘটার তো ঘটেই গেছে, এটা ভুলে যান। আর আর্মির পক্ষ থেকে এইভাবে মানে ঘোরানো হচ্ছে। এবং এখনো পর্যন্ত তিনি, যতটুকু জানা গেছে, গতকাল রাত পর্যন্ত তিনি কোনো ফুটেজ বা কোনো সহায়তা কারো পাননি। তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন যে তার একজন, মানে তার একটি স্পেশাল চাইল্ড আছে যার বয়স 8-9 বছর। এই স্পেশাল চাইল্ডকে তার স্পেশালভাবেই কেয়ার করতে হয় এবং তিনি উচ্চশিক্ষিতা নারী। তিনি এই ডিসএবিলিটির উপর লেখাপড়া করেছেন, গবেষণা করেছেন, আরও নানা বিষয়ে তার গবেষণা লেখাপড়া আছে এবং তিনি চাকরি করতেন, এই গবেষণা রিলেটেড চাকরি। তো এগুলো নিয়ে তার অনেক স্বপ্ন ছিল যে এই গবেষণাগুলো দিয়ে তিনি হয়তো আরও নানা কিছু করবেন, নানা কিছু বের করবেন, নানা কিছু প্রকাশ করবেন। এবং তার ল্যাপটপে এই বিষয়গুলো বিগত তার এই যে 8-10 বছরের যে একটা এগুলো নিয়ে পড়াশোনা, লেখাপড়া করা বা গবেষণা করা, সেগুলোর সব কিছু এখানে ছিল। তিনি বলেছেন যে আমার সব কিছুই গেছে, ঠিক আছে গেছে, অসুবিধা নেই, কিন্তু আমার অন্তত এই ল্যাপটপটা যেভাবেই হোক ফেরত পেতে হবে। সেটা যদি ওই চোরেরা, ডাকাতরা যদি বিক্রি করেও দেয় কম দামে, কোথায় বিক্রি করেছে সেখান থেকে হলেও এই ল্যাপটপটির প্রয়োজন আছে। কারণ এখানে আমার গবেষণার অনেক কিছুই আছে, আমার সাধনার অনেক কিছুই আছে, যেটা এই ল্যাপটপে ছিল। এবং এই ল্যাপটপ যেহেতু চলে গেছে, এটা যদি আমি আর ফেরত না পাই তাহলে আমার জন্য বিশাল বড় ক্ষতি, এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টির ক্ষতি, এটা ভেবে তিনি কাঁদছিলেন। সেই আমরা নিউজে দেখা সেই ভিডিওতে আমরা যেটা দেখছিলাম, এবং তার এই কান্না ভেতর থেকে কান্না, তাকে আসলে সাহায্য করা উচিত। তিনি বলছিলেন যে প্রশাসনে অথবা এইরকম বাহিনীতে তার পরিচিত কেউ নেই, ফলে তিনি কোনো সাহায্য পাচ্ছেন না।
সবাই এড়িয়ে যাচ্ছেন। পুলিশ তো বলেই দিয়েছেন ভুলে যেতে এই ঘটনা। এমন একটি ঘটনা, এটাকে ভুলে যাওয়া যায়? আর যারাও জানিয়েছিলেন ওখান থেকে তথ্য যে তোমাদের বাড়িতে হয়তো চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, সেটাও অনেক সময় পর, অনেক দিন পর। কারণ ২৬ রমজান থেকে আপনারা একটু ভাবুন যে ২৫ মার্চ, অনেকগুলো সময়, অনেকগুলো দিন। এর মধ্যে কেউ কেউ বলেছেন যে পড়শিদের মধ্য থেকে যে তারা তাদের সেলফোন নম্বর খুঁজে পাননি, অনেক কষ্টে পেয়েছেন, অবশেষে জানিয়েছেন। যাই হোক, এখন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে নিশ্চয়ই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এই ভিডিওর মাধ্যমে আরও ভালো করে এই নারীটির মনের যে কষ্ট, দুঃখ এবং এই যে ক্ষতি, এই ক্ষতির কথা তারা জানলেন। শুধু তাই নয়, প্রশাসনে যারা আছেন তারাও জেনেছেন, এবং আমরা যারা আছি, আমরা নিউজ করি অথবা নিউজের সাথে সম্পৃক্ত অথবা মানবাধিকার কর্মী, উন্নয়ন কর্মী, তারাও আমরা দেখলাম এই বিষয়টিতে যেভাবেই হোক এই নারীটিকে হেল্প করা দরকার, এই পরিবারটিকে হেল্প করা দরকার, এবং যারা এই ধরনের কাজ করেছে তাদের আইনের আওতায় এনে চরমতম এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার। একটি রাষ্ট্র অভিভাবকহীন তো থাকতে পারে না। আমরা আশা করি যে রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দেবে, আমাদেরকে আইনি সহায়তা দেবে। যারা দুষ্কৃতিকারী, ডাকাত, চোর, অন্যায়কারী, তাদের বিরুদ্ধে রাষ্ট্র সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে এবং তদন্ত সাপেক্ষে শাস্তির ব্যবস্থা করবে। যাদের ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের ব্যবস্থা করবে, এটা আমরা আশা করি। কিন্তু বাংলাদেশ সেই পর্যায়ে পৌঁছেনি। এটা হতাশার এবং কষ্টের। আমরা ২০২৪ সালের ৫ আগস্টের পরে চিন্তা করেছিলাম যে বাংলাদেশ হয়তো কানাডার মতো হয়ে উঠবে, নরওয়ের মতো একটি কান্ট্রি হবে। অর্থাৎ যে সকল কান্ট্রি আইন, বিচার এবং ন্যায়পরায়ণতার দিক থেকে সবচেয়ে উঁচুতে আছেন, সেই রকম একটি দেশ আমরা হয়তো বাংলাদেশকে এখন থেকে দেখব, বা এখন থেকেই গড়ে নেবার জন্য আমরা চেষ্টা করব। কারণ ৫৪টি বছর ধরে, তখন ৫৪-৫৩ বছর ধরে আমরা আসলে শোষিতই হয়েছি এবং আমরা বঞ্চিতই হয়েছি। আমরা কারো করদ রাষ্ট্রে থেকে আমরা সব দিক থেকে, সামরিক, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, সব দিক থেকে কিন্তু আমাদেরকে একেবারে কোণঠাসা করে রাখা হয়েছিল। তো আমরা ভেবেছিলাম যে ২৪ আগস্টের পর থেকে, ৫ আগস্টের পর থেকে সেই কোণঠাসা হয়ে থাকা অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটবে এবং চমৎকার একটি মাথা উঁচু করে দাঁড়াবার রাষ্ট্র হিসেবে আমরা বিশ্বে এই বাংলাদেশকে দেখব। কিন্তু হায়, অন্তর্বর্তী সরকার গেল, নতুন সরকার এলো, আমাদের স্বপ্ন অধরাই রয়ে গেল। ঈদের মধ্যে মানুষ বাড়ি যাবে, তার স্থায়ী বাড়ি এটা, এখানে তার পৈতৃক ভিটা, অনেক দিন ধরে সে বসবাস করছে এবং কোনো ভাড়াটিও তাদের নেই। উত্তরখানের এই বাসা থেকে ২-৩ দিন ধরে খেয়ে পরে, ঘুমিয়ে শুয়ে, ভ্যান এনে, অটো রিক্সা এনে, এটা এনে, ওইটা এনে, বেঁধে সব কিছু নিয়ে চলে গেল। মানে কয়েকদিন ধরে নিল। এখানে আর্মির ক্যাম্প কাছে, পুলিশ থাকবে টহল, আরও নানা কিছু, পড়শি আছে, সব কিছুই তো আছে, প্রশাসন আছে, থানা আছে, আনসার আছে। এত কিছু থাকার পর এরকম ঘটনা ঘটে যাবে, আর কেউ জানবে না, কেউ হেল্প করবে না, আর কোনো নজরদারি থাকবে না রাষ্ট্রের, প্রশাসনের, আইনের। খুবই দুঃখজনক। এই রাষ্ট্র কি অভিভাবকহীন? এখানে কি প্রধানমন্ত্রী নেই? এখানে কি মন্ত্রীরা নেই? এখানে কি এমপিরা নেই? এখন এখানে কি স্থানীয় প্রশাসন নেই? এখানে কি লোকাল পর্যায়ে কোনো আইনি সুরক্ষার ব্যবস্থা নেই? কোনো টহল নেই? সবই তো আছে। খোদ এই বাসাটির কাছেই, পাশেই আর্মি ক্যাম্প। এইরকম একটি ঘটনা ঘটে যায়, কারো নজরে আসে না, বিশেষ করে যাদের দায়িত্বই হচ্ছে নজরদারি করা। আমরা সিভিল, আমাদের হয়তো দায়িত্বের মধ্যে পড়ে না ওইভাবে, কারণ আমরা তো নজরদারির চাকরি নেইনি রাষ্ট্রের কাছ থেকে। যারা চাকরি নিয়েছে, রাষ্ট্রের কাছ থেকে চাকরি নিয়েছে, নজরদারি, নিরাপত্তা, আইনি ব্যবস্থা, সুরক্ষা, এই সব কিছু দেবার প্রত্যয় নিয়ে তারা কি করছে? শুধু মাস গেলে বেতন, বোনাস, যাতায়াত ভাতা, মিটিং ভাতা, নানা কিছু তারা পেয়ে যাচ্ছে, সুযোগ সুবিধা, আবাসন, চলাচল, সব কিছু। অথচ দায়িত্বটি পালন করছে না। দায়িত্বই যদি পালন না করে তাহলে এরা কি দেশপ্রেমিক হয়? এরা তো সরকারি চাকরি করে।
দেশের লোকেদের জন্যই তাদের প্রাণ বিসর্জন করতে হবে। প্রাণ বিসর্জন তো দূরের কথা, চোখ তুলে তাকিয়েও দেখে না। আমরা এরকম বহু দেখছি এখনও। রাস্তাঘাটে টহল পুলিশের গাড়ি, পিক আপ বলি বা ভ্যান বলি, সেটা দাঁড়ানো থাকে। সেখানে যে পুলিশগুলো বসে থাকে, অর্থাৎ তাদের কিন্তু ওই এলাকার একটা এলাকা আছে যে এখান থেকে এই পর্যন্ত তারা অবজার্ভ করবে, সার্ভেলেন্সে রাখবে, নজরদারি করবে। তারা সেখানে বসে স্মার্টফোনে শর্টস দেখে, রিলস দেখে, ইউটিউব কন্টেন্ট দেখে এবং মাথাটা নিচু করে তারা দেখতে থাকে। তাদের চারপাশ দিয়েই কত অন্যায় কর্ম ঘটে যাচ্ছে, ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে, খুন হচ্ছে, গুলি হচ্ছে, নানা কিছু হচ্ছে, মাস্তানি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, কিছুই তারা দেখে না। তারা মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকে এবং আমরা সেটা দেখি যে তারা তাকিয়ে আছে মোবাইল ফোনের দিকে। এই হলো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা। আর আর্মিরা আছেন, তারা মনে করছেন যে আমাদের তো ওইটা দায়িত্ব নয়, ওইটা তো পুলিশের দায়িত্ব, সুতরাং ওইটা আমরা দেখব না, আমরা আমাদের যে দায়িত্বে আছি সেই দায়িত্ব আমরা ঠিকঠাক মতো পালন করছে কিনা সেটা আমরা খেয়াল রাখবো। কিন্তু সেটাই কি তারা খেয়াল রাখতে পারছে? একজন সিভিল পার্সন যদি কল দিয়ে জানাতে পারে চাঁদপুরে চলে যাওয়া সেই পরিবারকে যে তোমাদের বাড়িতে এরকম সম্ভবত কিছু একটা হচ্ছে, সিভিল লোক কেন জানাবে? এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ যে ঢাকা শহর থেকে এতগুলো মানুষ গ্রামের বাড়িতে যাবে, ঈদ উদযাপন করবে। ঢাকাতে নিরাপত্তা দেবার দায়িত্ব কার? এই পুলিশের দায়িত্ব, আর্মির দায়িত্ব, বা যারা আছেন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, বুঝিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে যে ঈদ উপলক্ষে এইরকমভাবে সিকিউরিটি নিশ্চিত করতে হবে। তারা কি সিকিউরিটি নিশ্চিত করলেন? কি করলেন তারা? একজন মানুষ তার বাড়িতে, একটি পরিবার, একটি বাড়ির মালিক তার বাড়িতে ল্যাপটপ, স্মার্টফোন, টাকা পয়সা, গহনা সব কিছু রাখবে, সব থাকবে, এটাই তো স্বাভাবিক। তিনি এগুলো তালাবদ্ধ করে সুন্দর করে চলে যাবেন, এটাই তো স্বাভাবিক। এখন পুলিশ বলেছে যে আপনি সব কিছু কেন নিয়ে গেলেন না? এটা ওনার স্থায়ী বাড়ি, এখান থেকে উনি ল্যাপটপ, স্মার্টফোন, তারপরে আরও যা যা আছে গয়নাগাটি, তারপর হচ্ছে পাতিল পর্যন্ত নিয়ে গেছে এই চোরেরা। পাতিল, ছোট ছোট ডিব্বা, সেগুলো পর্যন্ত নিয়ে গেছে। মানে আরও যেগুলো বলার ভাষা নেই সেগুলো পর্যন্ত তারা নিয়ে গেছে। তো এইগুলো নিয়ে গেছে, এতদিন ধরে থেকেছে, খেয়েছে, রান্না করেছে, এবং সিলিন্ডারটা পর্যন্ত খুলে নিয়ে গেছে। সিলিন্ডার কেউ খুলে নিয়ে যায়? চুলাটা পর্যন্ত নিয়ে গেছে, বেড কাভার, বালিশ, সব কিছু নিয়ে গেছে। আশ্চর্যজনক ঘটনা। এরকম একটি রাষ্ট্রে আমরা বসবাস করি, মানে ভাবতেই অবাক লাগে। এই রাষ্ট্রের কোনো অভিভাবক নেই, এই রাষ্ট্রের কেউ নেই। এটা একটা রাষ্ট্র, এটা একটা দেশ হতে পারে। এই একটা ঘটনার জন্য সরকারের পদত্যাগ করা উচিত। আপনারা হয়তো মনে করবেন যে কি কথা বললাম আমি, এটা যে সরকার পদত্যাগ করবে এই ঘটনার জন্য। ঘটনা বড় হতে হয়, অনেক বড় ঘটনা হতে হয়। এই ঘটনাটা কি ছোট, বড় নয়? এটা কি প্রকাশ করে? এই ঘটনাটি কি প্রকাশ করে? আমাদের নিরাপত্তা এর মান কতটুকু? আমাদের কাউকে নির্ভর করব, অভিভাবক হিসেবে মানব, রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের আমরা মানব, তার মান প্রকাশ করে। একটা জায়গার নিরাপত্তার বিষয়টি এখানে প্রকাশ করে, একটা বাড়ির নিরাপত্তার বিষয়টি প্রকাশ করে। এখানে তো খুনও হয়ে যেতে পারত। কেউ একজন যদি থেকেও যেত আর ওই ডাকাত দল আসতো, এসে মুখ বেঁধে, চোখ বেঁধে তাকে তো খুনও করতে পারত। খুন করে লাশ ফেলে 2-4 দিন থেকে খেয়ে যেতে পারত, কেউ তো দেখার ছিল না। এটা কি হবার কথা? আমি বারবার আমার ভিডিওগুলোতে বলেছি যে বাংলাদেশ, পুরো বাংলাদেশটাই কিন্তু এই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্ভেলেন্সের মধ্যে আছে। অর্থাৎ এলাকা ভাগ করে দেয়া আছে, অঞ্চল ভাগ করে দেয়া আছে, মহল্লা ভাগ করে দেয়া আছে, অবশ্যই আছে। না হলে এই বাহিনী কেন? তাহলে যদি ভাগ করে দেয়া থাকে, সেই ভাগে পাওয়া যে পুলিশ যার দায়িত্বের মধ্যে পড়লো, তিনি কি দায়িত্ব পালন করলেন? এটা কে বুঝে নিচ্ছে? এই জবাবদিহিতাটা কে বুঝে নিচ্ছে? তার ঊর্ধ্বতন, তার ঊর্ধ্বতন থেকে তার ঊর্ধ্বতন, এই তো। তো সেই চেইন অফ কমান্ড অথবা সেইভাবে জবাবদিহিতাটা নিশ্চিত হচ্ছে কিনা, এবং জবাবদিহি নিশ্চিত করলেই তখনই তো ধরা পড়বে কোথায় কোথায় কে গ্যাপ করেছে নিরাপত্তা নিশ্চিত করতে। তো সেটা বের হয়ে আসলে সেই অফিসারের উপর খড়গ নেমে আসবে, তার প্রমোশন বন্ধ হবে, তার চাকরি চলে যাবে, তাকে শাস্তির আওতায় আনতে হবে। এবং এটা যখন দৃষ্টান্ত হবে, তখন যে এলাকার দায়িত্ব নেবে সার্ভেলেন্সের জন্য, নজরদারির জন্য, অথবা
নিরাপত্তা নিশ্চিতের জন্য, তখন সে নিশ্চয়ই শক্তভাবে তার দায়িত্ব পালন করবে। এটা তো ছেলে খেলা নয় যে একটি বাসা তালা দেয়া, সে সেখানে বসবাস করে দীর্ঘদিন, স্থানীয় লোক সে এখানে, আর যে কেউ এসে খেয়ে দিয়ে তালা ভেঙে ভ্যান, অটোরিকশা, পিক আপ এনে সব কিছু নিয়ে চলে গেল, কেউ বুঝলো না, কেউ জানলো না। আর যে ভিকটিম, যারা ক্ষতিগ্রস্ত হলো, তারা যখন আইনের আশ্রয়ের জন্য গেল, তখন সেই আইন শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনী তারা বলল যে ভুলে যান, এগুলো স্মৃতি থেকে মুছে ফেলেন, সেটাই উত্তম। কোথায় থেকে আর পাবেন, কোথায় গেছে, কে নিয়েছে কে জানে। আবার আরেকটি অংশ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তিনি বলছেন যে, তারা বলছেন যে এটা এখান থেকে ওখানে যান, ওই টেবিল থেকে ওই টেবিল, ওই গেট থেকে ওই গেট, অমুক হেল্প করবে তমুক হেল্প করবে করে করে তার সময় নষ্ট করছে, এবং কোনোভাবে তিনি আর হেল্প পেলেন না, এবং তিনি সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করে অস্থির হয়ে উঠলেন। এটা কি কোনো দেশের চিত্র হতে পারে? এটা তো একটা বর্বর রাষ্ট্রের চিত্র হবার কথা, যেখানে দখলদারিত্ব চলছে। ওই যে ইরানে, ইসরায়েল, আমেরিকা যা করছে, গাজাতে যা করছে, সেখানে এরকম দখলদারি যারা করছে, যারা মাস্তানি করছে, ওই রকম পরিস্থিতিতে হয়তো এটা হতে পারে। তারপরও তো আন্তর্জাতিক আইন আছে, সেখানেও তো হয় কি করে, যদি আন্তর্জাতিক আইন কমিটি এবং বিভিন্ন যে সংঘগুলো আছে, সমিতিগুলো আছে, সেগুলো যদি এক থাকে, শক্তিশালী থাকে, শক্ত থাকে, সেখানেও যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, তাহলে সেখানেও এই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা থাকবে না বা থাকতে পারে না। কি বলবো, খুবই কষ্ট হয়। এটা আমাদের দেশ। আমরা 25 মার্চ, 26 মার্চ আমরা পালন করছি, আমরা স্বাধীনতা দিবস পালন করছি, দেশ নিয়ে একেবারে খুব বাহাদুরি দেখাচ্ছি, কিন্তু দেশের প্রতি ভালোবাসা আছে কিনা, টান আছে কিনা, দেশপ্রেম আছে কিনা, সেটা দেখানোর জন্য তো দেশের প্রতি আমার যে দায়িত্ব আছে, বিশেষ করে সরকারি কর্মকর্তা, কর্মচারী, শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারাই আছেন, তাদের তো দায়িত্ব আছে এই দেশটিকে রক্ষা করবার, এই দেশের নিরাপত্তা নিশ্চিত করার, এই দেশের মানুষগুলোকে সুখে থাকার নিশ্চয়তা দেবার। আপনার কাছ থেকে তো টাকা চাইনি যে আমাকে বেতন দেন, বোনাস দেন, টাকা দেন, তা তো চাইনি, কিন্তু আপনার যে দায়িত্বটি আছে যে আপনি নিরাপত্তা নিশ্চিত করবেন, সেটা তো করবেন, সেটা তো আপনি করলেন না। তাহলে কি করে আপনি বেতন নেন, বোনাস নেন, আপনি কি করে ভাতা নেন, কি করে আপনি আবাসন সুবিধা, আপনি যাতায়াত সুবিধা, শিক্ষা সুবিধা, নানা রকমের সুবিধাগুলো আপনি কি করে নেন? কি করে নেন আপনি? কোন নৈতিকতার ভিত্তিতে আপনি নেন? কোন জাস্টিফিকেশনের ভিত্তিতে আপনি নেন? প্রিয় বন্ধুগণ, কি আর বলবো, বলার কিছুই নেই। আমরা শুধু প্রত্যাশা করি মানুষের সুবুদ্ধির উদয় ঘটুক, আর যারা ওই ঘটনা ঘটিয়েছেন তারা কতটা বর্বর এবং কতটা অমানুষ হলে এটা করতে পারেন। আমার দেশের নাগরিক, আমার দেশের ভাই বন্ধু, আমার দেশের মানুষ, আমি ঈদের এই সুযোগে একটি বাড়িতে যে তালা ভেঙে ঢুকে আমি লেপ তোষক থেকে শুরু করে বাটি ঘটি বদনা, টাকা পয়সা, অর্নামেন্টস সব কিছু নিয়ে চলে গেলাম, এটা কি খুব ভালো কাজ হলো? আমি একজন মানুষ, আমি যদি পশু হতাম, পশুর সেন্স এবং তার মেধা, তার মনন ওইভাবেই করে দিয়েছে আল্লাহ, সে করতে পারে, কিন্তু একটা মানুষ সে কি করে অন্যের মালামাল চুরি করতে পারে, অন্যের মালামাল ধ্বংস করতে পারে, অন্যের বাসায় গিয়ে এরকম তাণ্ডব চালাতে পারে? সে কি করে করে? একটা মানুষ তো সে, এবং এই করে সে যে অর্থ পাবে, টাকা পাবে, সেই টাকা দিয়ে সে সংসার চালাবে, অথবা সে একটা ফ্ল্যাট কিনবে, অথবা সে একটা ব্যবসা বাণিজ্য করবে, অথবা সে তার আত্মীয় স্বজনকে টাকা দেবে, অথবা তার কোনো বিপদ সে এই টাকা দিয়ে পাড়ি দেবে। এই অবৈধ টাকা দিয়ে, এই চুরির মাল দিয়ে, এই ডাকাতির মাল দিয়ে তিনি ওই যে কাজগুলো করবেন, সেই কাজগুলো কি খুব ভালো কাজ হলো? এই সেন্সটুকু যদি মানুষের মধ্যে না থাকে, তার তো মরে যাওয়া উচিত নিজে থেকে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন, এবং এই দেশটি সত্যিকার অর্থেই শুধু ওই দিবস উদযাপন দিয়ে নয়, সত্যিকার অর্থেই যেন সোনার দেশে পরিণত হয়, সেই জন্য ন্যায়পরায়ণ শাসক থাকুক, এবং যারাই এই রাষ্ট্রীয় ক্ষমতাকে চলমান রাখার জন্য রাষ্ট্রের বিভিন্ন অংশে সরকারিভাবে নিজেকে যুক্ত করেছেন, সরকারি চাকরি নিয়েছেন, তারা যেন তাদের দায়িত্বটি পালন করেন।